অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই। আজকের অনুষ্ঠানে বিজ্ঞানের খবর থাকছে জলাভূমি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা, আর অবশ্যই থাকছে বিশ্বকাপ ফুটবল নিয়ে আলোচনা। অবশ্যই বিজ্ঞানের কথা, চিকিৎসার কথা। শুরু করা যাক বিজ্ঞানের টুকরো খবর দিয়ে। এই প্রথম দেশ পেল হাইড্রোজেন চালিত যাত্রীবাহী ট্রেন। সম্প্রতি রেল বোর্ড বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহনের জন্য এহেন ট্রেনকে অনুমোদন দিল। রেল বোর্ড জানাচ্ছে এটি 10 কোচের ট্রেন। এর মধ্যে যাত্রীবাহী কোচের সংখ্যা 8। এই ট্রেনে 2টি 1200 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন ড্রাইভিং পাওয়ার কার বা ডিপিসি থাকছে। সব মিলিয়ে এর ইঞ্জিন 2400 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন। এই ট্রেন চলবে ডিস্ট্রিবিউটেড পাওয়ার রোলিং স্টক বা ডিপিআরএস প্রযুক্তির সৌজন্যে। যেহেতু এই ট্রেনে জ্বালানি হিসেবে হাইড্রোজেন ফুয়েল সেল ব্যবহার করা হচ্ছে, সেহেতু এই ট্রেনে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিঃসরণের পরিমাণ 0, অর্থাৎ এই ট্রেন পুরোপুরি দূষণমুক্ত। দূষণ ভারে জর্জরিত পরিবেশে এ যে এক বড় প্রাপ্তি, তা বলাই বাহুল্য। বিশ্বে এ ধরনের ট্রেন আছে জার্মানি, সুইডেন, জাপান এবং চীনে। ভারতে বাণিজ্যিক ভিত্তিতে এই ট্রেন চালু হলে ভারত হবে বিশ্বের 5ম দেশ। এই ট্রেনের সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় 75 কিলোমিটার। এই ট্রেন চলতে পারে হরিয়ানার ঝিন্দ সোনপথ রুটে। প্রসঙ্গত, রেল বোর্ড অনুমোদন দিলেও এর বাণিজ্যিক পরিষেবা এখনই শুরু হচ্ছে না। বেশ কিছু যাচাই পর্ব বাকি আছে। গোটা ব্যবস্থা, বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থা বিশদ করে খতিয়ে দেখার পরই যাত্রী পরিবহনের জন্য সবুজ সংকেত মিলবে। বিজ্ঞানের খবর শুনলেন। আমরা রয়েছি সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষায়। জলাভূমির গুরুত্ব এ সম্পর্কে আমরা বহুবার আলোচনা করেছি, তবুও বারবার ফিরিয়ে আনতে হয় এই বিষয়টিকে, পৃথিবীর স্বার্থে, আমাদের অস্তিত্বের স্বার্থে। আজকে তপন সাহা বলবেন জলাভূমির গুরুত্ব সম্পর্কে। 1987 সাল থেকে পশ্চিমবঙ্গে প্রতি বছর 16ই জুন জলাভূমি দিবস হিসাবে পালন করা হয়। সারা পৃথিবীর মধ্যে কোনো একটি দেশ বা রাজ্যে এটি প্রথম জলাভূমি দিবস হিসাবে ঘোষণা করা হয়েছিল। অনেক পরে আন্তর্জাতিক স্তরে 1997 সাল থেকে প্রতি বছর 2রা ফেব্রুয়ারি সারা পৃথিবী জুড়ে জলাভূমি দিবস পালন করা শুরু হয়। সভ্যতার বিকাশে জলাশয় বা জলাভূমির গুরুত্ব অপরিসীম। কুয়ো বা নলকূপের মতো ভূগর্ভস্থ জল ব্যবহার শুরুর আগে নদী নালার পাশাপাশি প্রাকৃতিক জলাভূমিগুলিই ছিল একমাত্র ব্যবহারযোগ্য জলের উৎস। জলাভূমিগুলিকে কেন্দ্র করেও গড়ে উঠেছে মানুষের বসবাস এবং তার জীবন জীবিকা ও সংস্কৃতি। যেখানে নদী নালা ও প্রাকৃতিক জলাভূমি ছিল না, মানুষ বসবাস করার ক্ষেত্রে জলের উৎসের জন্য মাটি খনন করে ছোট থেকে বড় কৃত্রিম জলাশয় সৃষ্টি করেছে। তাই শহর থেকে গ্রাম সর্বত্র আমরা ছোট ছোট পুকুর সহ বড় বড় বিল, ঝিল, বাওড়, হ্রদ ইত্যাদি দেখতে পাই। প্রাকৃতিক ও কৃত্রিম জলাশয়গুলি শুধুই মানুষের চাহিদা মেটায় না, সার্বিক বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাছ, শামুক, কীটপতঙ্গ, সাপ, ব্যাঙ, জলজ উদ্ভিদকণা, জলজ প্রাণীকণা, বিভিন্ন জলজ উদ্ভিদ ও জলাভূমি কেন্দ্রিক পার্শ্ববর্তী উদ্ভিদ ও প্রাণী নিয়ে জলাভূমির নিজস্ব একটা বাস্তুতন্ত্র আছে। 1971 সালে ইরানের রামসার শহরে জলাভূমি নিয়ে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক সম্মেলনে অনেক তর্ক বিতর্কের পরে জলাভূমির একটি সংজ্ঞা নির্ধারণ করা হয়। সেই সংজ্ঞাটি হচ্ছে স্থায়ী বা প্রবাহমান প্রাকৃতিক বা কৃত্রিম জলা, বিল, আংশিক অঙ্গারীভূত জলা, যেগুলো স্বাদু বা লবণাক্ত জলের দ্বারা সম্পৃক্ত এবং উপকূলবর্তী অঞ্চলে ভাটা জলরেখা থেকে 6 মিটার পর্যন্ত গভীর, তাকেই জলাভূমি বলা হবে। জলাভূমির ধরন ও প্রকৃতিও বিভিন্ন রকমের। আয়তন, গভীরতা, জল থাকার সময়, জলের গুণ, প্রাকৃতিক বা কৃত্রিম, জলজ উদ্ভিদ ও প্রাণীর বিভিন্নতা, ব্যবহার ও কোন ভৌগোলিক জলবায়ু অঞ্চলে অবস্থিত ইত্যাদির উপরে জলাভূমির ধরন ও প্রকৃতি নির্ভর করে। 1971 সালে ওই কনভেনশন থেকে রামসার কনভেনশন ব্যুরো নামে একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করা হয়। আবেদনের ভিত্তিতে রামসার ব্যুরো বিভিন্ন দেশের জলাভূমিকে যাচাই করে
আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলাভূমি হিসাবে স্বীকৃতি দেয়, যাদেরকে রামসার সাইট হিসাবে চিহ্নিত করা হয়। ভারতবর্ষে 1981 সালে উড়িষ্যার চিল্কা লেক ও রাজস্থানের কেওলদৌ ন্যাশনাল পার্ক, এই দুটি জলাভূমি রামসার সাইট হিসাবে স্বীকৃতি পায়। তারপর 1990 সালে 4টি ও 2002 সালে ভারতের 13টি জলাভূমিকে রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয়। এই 13টির মধ্যে অন্যতম হচ্ছে পূর্ব কলকাতা জলাভূমি। 2026 সালের এপ্রিল মাস পর্যন্ত সারা পৃথিবীতে 2550টি জলাভূমি এবং ভারতে 99টি জলাভূমি রামসার সাইট হিসাবে স্বীকৃতি পেয়েছে। মানুষের দৈনন্দিন চাহিদা সহ জীবন জীবিকায় জলাভূমির ভূমিকা অপরিসীম। যেমন পানীয় জল, স্নান, শৌচকর্ম, কাপড় কাচা, বাসন ধোয়া, বাড়িঘর পরিষ্কার, অন্যান্য প্রাত্যহিক কাজে জলের ব্যবহার ছাড়াও সেচের জন্য জল ব্যবহার ও ছোট থেকে বৃহৎ শিল্পে জলের ব্যবহারে জলাভূমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাছ, চিংড়ি, মাকড়া, বিভিন্ন শাক, পানিফল, শালুক সহ বিভিন্ন জলজ প্রাণী ও উদ্ভিদের খাদ্য হিসাবে ব্যবহার ও ভেষজ ঔষধ হিসাবে ব্যবহারের উপরে বৃহৎ অংশের মানুষের জীবন জীবিকা নির্ভর করে। তাছাড়াও জলাভূমিতে বিভিন্ন ফুল চাষের ওপরেও অনেকের আয় নির্ভর করে। জলাভূমিতে উৎপন্ন বেত, উলুখাগড়া, হোগলা, শোলা, ম্যানগ্রোভের মোটাকাণ্ডের গাছ ইত্যাদি আসবাবপত্র, বাসস্থান, সাজসজ্জা ও বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, যার উপরে অনেক ছোট থেকে মাঝারি শিল্প নির্ভর করে। শোলা দিয়ে বিভিন্ন সাজসজ্জা বানানোর শিল্পটি বৃহৎ কুটির শিল্প হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে। সারা পৃথিবী জুড়েই অনেক জলাভূমি কেন্দ্রিক পর্যটন কেন্দ্র আছে। পশ্চিমবঙ্গেও এই ধরনের অনেক পর্যটন কেন্দ্র আছে, যেমন সুন্দরবন, মিরিক লেক, কোচবিহারের রসিকবিল, বর্ধমানের পূর্বস্থলীর চুপিচর, উত্তর দিনাজপুরের কুলিক, কলকাতার রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবর, গার্ডেন রিচ এলাকার ন্যাচারাল পার্ক, পূর্ব কলকাতা জলাভূমির অন্তর্গত নলবন সহ অনেক ভেরি, মুর্শিদাবাদের আইরন বিল, কাটিগঙ্গা ও মতিঝিল ইত্যাদি অনেক জলাভূমি ও জলাশয় পর্যটন ও বিনোদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া কাঁচরাপাড়ার মথুরা বিল, সাঁতরাগাছি ঝিল এবং সারা পশ্চিমবঙ্গে জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট থেকে বৃহৎ জলাশয়গুলিকে পর্যটন কেন্দ্র হিসাবে উপযুক্তভাবে গড়ে তুলে উপার্জনের ব্যবস্থা করা যায়। জলাভূমি বাস্তুতন্ত্র তার নিজস্ব বাস্তুতান্ত্রিক ক্রিয়াকলাপের মাধ্যমে আমাদের সার্বিক পরিবেশ ও বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জলচক্রকে নিয়ন্ত্রণের পাশাপাশি নাইট্রোজেন চক্র, কার্বন চক্র, অন্যান্য চক্র নিয়ন্ত্রণ করে আবহাওয়া মণ্ডলের ভারসাম্য রক্ষা করে। জলাভূমির জলজ শৈবাল ও জলজ উদ্ভিদ সালোক সংশ্লেষের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড শোষণ করে বিশ্ব উষ্ণায়ন রোধের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক জলজ উদ্ভিদ জলের দূষিত পদার্থ শোষণ করে জলকে পরিষ্কার রাখে। জলাভূমির জল মাটির গভীরে চুইয়ে গিয়ে ভূগর্ভস্থ জলের পরিমাণকে বৃদ্ধি করতে সাহায্য করে। সমুদ্রের কাছের জলাভূমি নির্ভর বনাঞ্চল অর্থাৎ ম্যানগ্রোভ অরণ্য সমুদ্র উপকূলে ক্ষয়রোধ ও ঝড়ঝঞ্ঝার হাত থেকে মানুষকে রক্ষা করে। আমাদের পশ্চিমবঙ্গে সুন্দরবন এই ভূমিকা পালন করে। জলাভূমিগুলি বৃষ্টির জল গ্রহণ করে বন্যা নিয়ন্ত্রণ ও জল জমাকে হ্রাস করতেও সাহায্য করে। অনেক জলাভূমি আছে যারা শহর নিষ্কাশিত ময়লা জলকে প্রাকৃতিক উপায়ে পরিশোধের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পূর্ব কলকাতা জলাভূমি কলকাতা শহরের ময়লা জলের বৃহদাংশকেই শুধু পরিশোধন করে না, ওই পরিশোধিত জলাভূমিতে মাছ চাষের মাধ্যমে অনেক মানুষ তাদের জীবন জীবিকা নির্বাহ করে। এটি হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ ময়লা জল পরিশোধনের জলাভূমি। এই ভূমিকার জন্যই পূর্ব কলকাতা জলাভূমিকে 2002 সালে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলাভূমি হিসাবে স্বীকৃতি দেয় রামসার সাইট হিসাবে ঘোষণা করার জন্য। সাম্প্রতিককালে বিভিন্ন চাষে জৈব সার প্রয়োগের প্রচলন শুরু হয়েছে। অনেক জলাভূমিতে এখন অ্যাজোলা সহ অনেক সবুজ শৈবাল জৈব সার হিসাবে উৎপাদনে ব্যবহার করা হয়। বর্তমানে মানুষের অবিবেচনা প্রসূত ভূমিকার জন্য যে হারে জলাভূমির ধ্বংস ঘটছে, তাতে বিভিন্ন জীববৈচিত্র্য সহ মানুষের অস্তিত্বকেই সংকটাপন্ন করে তুলছে। জলাভূমির গুরুত্ব সম্বন্ধে মানুষকে সচেতন করে তুলতে হবে এবং মানুষের অস্তিত্ব রক্ষার স্বার্থেই জলাভূমিকে রক্ষার জন্য সমাজের সমস্ত অংশের মানুষের এগিয়ে আসাটা খুবই জরুরি।
জলাভূমির গুরুত্ব নিয়ে আলোচনা করলেন তপন সাহা। অন্বেষায় এবারে বিশ্বকাপ ফুটবলের কথা। মাঠে খেলবেন খেলোয়াড়রা, তাদের শেখাবেন তাদের প্রশিক্ষক, কোচ। সমগ্র সিস্টেমটাকে একটা ব্যবস্থার মধ্যে, ভারসাম্যের মধ্যে রাখবেন ম্যানেজমেন্ট। কিন্তু চিকিৎসকদের একটা বড় ভূমিকা থাকে সেখানে। খেলোয়াড়রা চোট পাচ্ছেন, তারা হঠাৎ করে এমন অবস্থায় চলে যাচ্ছেন যাতে পরের অর্ধটা হয়তো খেলতে পারছেন না। এরকম অবস্থায় তাদের কিছু না কিছু করে পুরো ব্যাপারটাকে ফিরিয়ে আনতে হয় আবার সাম্যাবস্থায়। আমাদের কথা বলার সুযোগ হয়েছিল স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেবাশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। আমাদের প্রতিনিধি প্রদীপ্তা কুণ্ডু কথা বলেছেন তার সঙ্গে। ফুটবল তো একদম পুরোপুরি বডি কন্ট্যাক্ট একটা গেম। সেই গেমে চোট আঘাত ইত্যাদি খুব স্বাভাবিক একটা ঘটনা। যে কোনো বডি কন্ট্যাক্ট গেমেই যে চোট আঘাত যেগুলো হয় সেগুলোর চিকিৎসা পদ্ধতি আধুনিকভাবে কিভাবে করা হচ্ছে প্রথম সেটা একটু জানতে চাইবো। এবং তারপরে এই বিশ্বকাপ ফুটবলে মানে কোনো স্পেশাল পদ্ধতি প্রয়োগ করা হবে কি? প্রথম প্রশ্নটায় আগে আসি যে এই চোট আঘাত এই ধরনের বডি কন্ট্যাক্ট গেমে সেটাকে কি করে রিকভারি করার প্রসেসটা একটু বলবেন স্যার আধুনিক পদ্ধতিতে। তার আগে আরেকটা কথা অবশ্যই বলতে হবে, সেটা হচ্ছে আপনি সঠিকভাবে বলেছেন যে ফুটবল খেলা বডি কন্ট্যাক্ট গেম, তাতে নানা রকম চোট আঘাতের সম্ভাবনা যথেষ্ট থাকে। এবং তার সঙ্গে আরেকটা বিষয় খুব জরুরি, এই চোট আঘাতের একটা বড় অংশ সেটা প্রতিরোধ করা যায়, প্রিভেন্ট করা যায়, সেইটা খুব জরুরি কথা। ইনফ্যাক্ট সেইটার জন্য ফিফা ওয়ার্ল্ড কাপ তাদের একটা ফিফা মেডিকেল সেকশন আছে যারা এগুলো সমস্ত নজরদারি করে। আজ থেকে প্রায় 24 বছর আগে 2002 সালে জাপান কোরিয়া ওয়ার্ল্ড কাপে তারা শেষ হয়ে যাওয়ার পরে হিসেব করে দেখেছিলেন গোটা ওয়ার্ল্ড কাপে সে বছর 64টি ম্যাচ ছিল, তাতে প্রায় 171টা ইনজুরি। তার মধ্যে একটা বড় অংশ প্রায় 25টা হচ্ছে হেড ইনজুরি, মাথায় চোট লেগেছে। তারপরে নেক্সট হচ্ছে থাই, হাঁটুতে 22টা, উচকি, পিঠে, নানা জায়গাতে। তো এইগুলো দেখে তারপরে ফিফা যেটা করেছিল যে কি করে 3টে অংশ, একটা হচ্ছে কি করে এই চোট লাগার যে কারণগুলো, রিস্ক ফ্যাক্টর, সেগুলোকে আইডেন্টিফাই করা যায়। দ্বিতীয় হচ্ছে কি করে সেগুলোকে যথাসম্ভব এলিমিনেট মানে বাদ দেওয়া যায়। আর 3 নম্বর সেই স্ট্র্যাটেজিটাকে কি করে খেলার মাঠে কাজে লাগানো যায়। এবারে সেইটা করতে গিয়ে তাদের প্রথম যেটা দেখা গেল যে কি কি কারণে চোট লাগে, তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে যে লেভেল অফ কম্পিটিশন। একদম যদি স্কুলের খেলা হয় সেখানে চোটের পরিমাণ কম। আবার এখন দেখুন ওয়ার্ল্ড কাপের ফ্রেন্ডলি গেম যেগুলোতে হচ্ছে সেগুলোতে চোটের পরিমাণ ভালো। আবার কন্ট্যাক্ট যখন একদম কোনো ফাইনাল কম্পিটিশন গেম হবে সেখানে চোটের পরিমাণ বেশি। এবং সিমিলারলি যত ইন্টেন্সিটি অফ গেম বাড়বে সেখানে চোটের পরিমাণ বেশি। এটা একটা কমন জিনিস। দ্বিতীয় কথা দেখা গেছিল কি কি সাজসজ্জা, যেমন প্রপার জুতো, এখন প্রায় এটা ইউনিভার্সাল। জুতো আর ফুটবল বুট যেটা হয় তার তলায় স্টাড, ছোট ছোট উঁচু উঁচু এগুলো থাকে, যেটা দিয়ে তাহলে আপনি দৌড়তে গেলে মাঠের ঘাসের উপরে ভালো গ্রিপ হবে, পা স্লিপ করবে কম, চোট লাগবে কম, এবং তাতে পা ঘুরে যাবে বা গোড়ালি ইত্যাদি চোট অনেক কম হবে। কিংবা অ্যাঙ্কেল সাপোর্ট, বিভিন্ন রকমের চোটের ক্ষেত্রে বিভিন্ন রকম অ্যাঙ্কেল সাপোর্ট। এবং খুব জরুরি আর একটা হচ্ছে শিন গার্ড। সমস্ত প্লেয়াররা দেখবেন তাদের মোজার তলায় এই সামনে যে আমাদের পায়ের যে হাঁটুর তলার অংশ যেটা সামনে থাকে সেখানে হাড়ে লাগলে ভয়ঙ্কর ব্যথা লাগে, সেখানে একটা গার্ড আছে, ক্রিকেট খেলার প্যাড আর সমতুল্য, মোজার তলায় তারা পড়ে থাকে, সেইগুলো পড়া। এবং সেইগুলোর ভিত্তিতে ফিফা মেডিকেল অ্যাসেসমেন্ট রিসার্চ সেন্টার, এফ মার্ক তার নাম, তারা একটা সাজেশন দিয়েছিল, তাকে বলে 7 ব্রিক্স, 7টা ইট সাজিয়ে এই কাজটি ভালো করে করা যাবে, প্রিভেনশন স্ট্র্যাটেজি। সেটা কি রকম? সেইটা 7টা খুব ইন্টারেস্টিং, কোনোটাই কোনো হাতি ঘোড়া কঠিন ব্যাপার নয়। ফিফার রেকমেন্ডেশন
এক নম্বর হচ্ছে কারেক্ট ট্রেনিং। বিশেষ করে হঠাৎ করে দৌড়ে মাঠে নেমে পড়লাম, হঠাৎ করে খেলা থেকে উঠে এসে বসে পড়লাম, সেটা হলে চলবে না। তার আগে কিছু প্রস্তুতি দরকার, বিশেষ করে ওয়ার্ম আপ। ঠান্ডার দেশে আরো বেশি দরকার। দেখেছেন ঠান্ডার দেশে যখন খেলা হয় ইউরোপে, তার আগে প্লেয়াররা মাঠে নামার আগে কতক্ষণ ওয়ার্ম আপ, অল্প অল্প জগিং, বিভিন্ন স্ট্রেচিং এগুলো করে। তেমনি খেলা শেষ হলেই তখন শরীর একেবারে উত্তেজনা তুঙ্গে। আপনি যদি ধপাস করে বসে পড়েন তাহলে শরীর এই অবস্থাটাকে ভালো করে সামাল দিতে পারে না। তার জন্য কিছু বিশেষ ব্যায়াম আছে, তাকে বলে কুল ডাউন এক্সারসাইজ, শরীরটা আস্তে আস্তে ঠান্ডা করার জন্য। দ্বিতীয়, এটা হচ্ছে কারেক্ট ট্রেনিং এর কথা বললাম। 2 নম্বর কারেক্ট ইকুইপমেন্ট বললাম সে কথা। যাদের নাকি শিন গার্ড প্রত্যেকে পরে, এখন একজনও বারণ নেই। ফুটবলের যিনি গোলকিপার তিনি প্যাডেড গ্লাভস পরেন, তার সঙ্গে বুট সঠিক সে কথা বললাম। 3 নম্বর হচ্ছে প্রোফাইল্যাকটিক। ফুটবল খেলায় গোড়ালি অ্যাঙ্কেলে চোট ভীষণ কমন, এবং এটাও দেখা গেছে যাদের একবার চোট থাকে তাদের দ্বিতীয়বার চোট লাগার সম্ভাবনা অনেক বেশি। এবং এটা আমরা সকলেই জানি, প্রফেশনাল খেলোয়াড় যারা, তাদের তো যথেষ্ট রিকভারির সময় অনেক সময় পান না, সামনে ম্যাচ আছে, নামতে হবে। যাদের কিছুমাত্র পুরনো চোট আছে তাদেরকে যথাসম্ভব সুস্থ করিয়ে মাঠে নামানো, এবং তারপরে মাঠে নামাতে গেলে এই যাদের গোড়ালির চোট আছে তাদের বিশেষ ধরনের অ্যাঙ্কেল টেপিং, অ্যাঙ্কেলে সেই ইলাস্টোপ্লাস্ট বা রিপোপ্লাস্ট টেপ দিয়ে সাপোর্ট দেওয়া, যাতে ফার্দার চোট কম লাগে। এবং যাদের নাকি হাঁটুতে বা মাসেলে ডেফিনিট চোট আছে, চোট লুকিয়ে খেলবো না, প্লেয়ারদেরও এই শিক্ষা দেওয়া, কোচেদেরও এটা বলা। আজকে নেইমারের মতো এত নাম করা ব্রাজিলের প্লেয়ার, তার 2 মাস আগে খেলতে গিয়ে চোট লেগেছে মাসেলে, তাকে এখনো ব্রাজিল কোনো প্রস্তুতি ম্যাচে নামায়নি, তাকে আরো সুস্থ হওয়ার সুযোগ দিচ্ছে। কাজে তার চোট লাগার সম্ভাবনা অবশ্যই কমবে, এবং উল্টোটা হলে চোট লাগার সম্ভাবনা বেশি। 3 নম্বর হচ্ছে প্লেয়ারদের এবং কোচেদের খেলার নিয়ম কানুন এবং চোটের এই সম্ভাবনা সম্পর্কে অবহিত করা, ইনফরমেশন তাদেরকে যথাযথ জানানো, যে এই রকম ভাবে পা চালালে, যেভাবে পা চালালে একজনের চোট লাগতে পারে, সেইটা চালালে সেই প্লেয়ারও কিন্তু রেড কার্ড দেখবে। যে পাটি চালালো তাকে যদি এটা জানানো হয় যে তুমি বাবা রেড কার্ড দেখে মাঠের বাইরে বেরিয়ে যাবে, 2টো ম্যাচ খেলতে পারবে না, তাহলে সেও সাবধান হবে। আর তার উল্টো দিকে যে বেচারি চোট লাগলো, সেরকম আরো 2 জনের চোট লাগার সম্ভাবনাও কমে যাবে। প্লেয়ারদেরও এইটা অবহিত করা যে এইভাবে করলে তোমার চোট লাগবে বেশি, এইভাবে করলে তুমি তার জন্য পানিশ পাবে, শাস্তি পাবে, সুতরাং এটা করো না, তাহলে তারাও সাবধানে থাকবে। আর শেষ কথা হচ্ছে এই গোটা অবস্থা, সেইটা টিমের যে ডাক্তার বা ফিজিওথেরাপিস্ট থাকবেন, তিনি কনস্ট্যান্টলি মনিটর করবেন এবং সেই মতো অ্যাডভাইস দেবেন যে আজকে এর চোট লেগেছে, এই ম্যাচটা খেলবে না, কি অমুকের চোট 12 আনা ছেড়েছে, ঠিক আছে এটা খুব জরুরি ম্যাচ, সেমিফাইনাল, সেটা খেলতে পারে, কিন্তু এটা সাধারণ গ্রুপ লিগের ম্যাচ, সেটাও খেলবে না। এই যে সঠিক যে উপদেশ, সেইটা টিমের কোচ এবং প্লেয়ারদের, টিমের ডাক্তার এবং ফিজিওথেরাপিস্ট যথাযথভাবে দেবেন। এইগুলো হচ্ছে বিষয়। এটা তো প্রিভেনশনের পার্ট গেল, ট্রিটমেন্টের পার্টটা চিকিৎসার অংশ। অ্যাবসলিউটলি। এবারে ট্রিটমেন্টের পার্ট গত 15-20 বছর ধরে আস্তে আস্তে এই খেলোয়াড়দের নানা রকম চোটাঘাত চিকিৎসায় অনেক রকম উন্নতি হয়েছে, যেগুলো আগে ভাবাই যেত না। যেমন গত বছরই ওয়ার্ল্ড কাপে, সেখানে আজকে উরুগুয়ের প্লেয়ার লুইস সুয়ারেজ, সে 3 সপ্তাহ আগে খেলার একটা কার্টিলেজ বা মেনিসকাস অপারেশন করে সে এসে মাঠে নামলো ইংল্যান্ডের বিরুদ্ধে এবং গোলও করলো। এটা প্রায় অকল্পনীয় ছিল। এইটা এখন সুবিধা হয়েছে মাইক্রো সার্জারি বা আর্থ্রোস্কোপির দৌলতে। আচ্ছা। তেমনি বিভিন্ন রকম মাসল ইনজুরি, সেগুলোরও রিহ্যাবিলিটেশন এবং চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন রকম ইনজেকশন, এবং যেখানে মাসল টেয়ার, মাসল ছিঁড়ে গেছে তার রিপেয়ার, সেগুলো একটা বিশাল ভূমিকা পালন করে।
এছাড়াও যখন ফ্র্যাকচার ইত্যাদি হচ্ছে সেগুলো সঙ্গে সঙ্গে ডিটেক্ট করা, এমআরআই এবং সিটি স্ক্যান, উচ্চ পর্যায়ের সমস্ত পরীক্ষা নিরীক্ষার জিনিস দিয়ে এবং তাদের যথাযথ চিকিৎসা করলে তাহলে রুগী অনেক তাড়াতাড়ি আবার খেলায় ফিরে আসতে পারবে। এগুলো সমস্ত গত 15-20 বছরে অনেক তফাৎ হয়ে গেছে। আচ্ছা, খেলায় তো চোট আঘাত থাকবে, কিন্তু এইভাবে বিভিন্ন প্রিভেনশন এবং এই রকম ভাবে ট্রিটমেন্টে সেটার রিকভারির চান্স তো অনেকটা বেশি। রিকভারি অনেক বেশি এবং অনেক তাড়াতাড়ি। অনেক তাড়াতাড়ি। প্রফেশনাল প্লেয়ারদের ক্ষেত্রে টাইম ইজ মানি। একদম। সময়ের নেই, বাকি সবকিছু আছে, সময় নেই। হুম। সেই সময়টা তাদেরকে অনেক বাঁচানো সম্ভব। মানে এই যে ধরুন ফিফা ওয়ার্ল্ড কাপ একদম শুরু থেকে প্রায় একদম ফাইনাল অবধি যে ম্যাচগুলো হবে, তাতে এই ধরনের চিকিৎসা পদ্ধতি বা প্রিভেনশন। অবশ্যই। এবং এখন সেইগুলো আমি বলি, এখন সেগুলোর জন্য এগুলো তৈরি করা হয়েছে যে ফিফা একদম স্ট্যান্ড বাই, সেখানেই তাদের এমার্জেন্সি সাপোর্ট টিম থাকবে। তারপরে পরের লেভেলে তাদের নিয়ারেস্ট রেফারেল সেন্টারের সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স নিয়ে গিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করবে। প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে সেইটা এখন করার ব্যবস্থা হয়েছে সমস্ত জায়গাতে। গত প্রায় বছর 5-6 ধরে ফিফা আর একটা জিনিস চালু করেছে, হেড ইনজুরি রুল। মাথায় যদি কোনো খেলোয়াড়ের চোট লাগে, আমরা আগেই বলেছি মাথার চোট ফুটবল খেলায় সব থেকে বেশি সংখ্যায় লাগে, এটা প্রমাণিত, এবং তাতে অনেক বড় ক্ষতি হওয়ার সম্ভাবনাও থাকে। এখন ফুটবল খেলার নিয়মে ফিফা এই বদল করেছে, কোনো মাথায় যদি কোনো প্লেয়ারের চোট লাগে রেফারি তাহলে খেলা বন্ধ করে দিতে পারবেন এবং তার মাথার সেই চোটের সম্পূর্ণ স্যাটিসফ্যাক্টরি চিকিৎসা না হলে সেই প্লেয়ারকে বাইরে বার করে দিয়ে তার বদলি একজন অন্য প্লেয়ারকে নামানোর বন্দোবস্তও তিনি করতে পারবেন। এই সমস্ত বিভিন্ন খেলার নিয়ম কানুনেরও যে অদল বদল, ফিফা সেগুলো করেছে খেলোয়াড়দের সুস্থতা এবং চোট আঘাতের দিকে নজর রেখে। সেগুলো একটা জরুরি বিষয়। আমরা জানতে চেয়েছিলাম বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার তীর্থঙ্কর ভট্টাচার্যের কাছে এই সম্পর্কিত কিছু কথা। ফিফাতে সাধারণত 2-3 রকমের প্লেয়ার পাবে। এক হচ্ছে যারা তাদের কেরিয়ারের শেষের দিকে আছে, মেসি, রোনাল্ডো এই গ্রুপে পড়বে। এক হচ্ছে যারা একদম ইয়াং, মানে কিছুদিন আগে এমবাপে যেরকম ছিল। হ্যাঁ। আর 3 নম্বর হচ্ছে যারা মাঝামাঝি, কেরিয়ারের মাঝামাঝি আছে। কেমন? এবারে খুব স্বাভাবিক, যারা কেরিয়ারের এন্ডে আছে, একটা ফুটবল কেরিয়ারে ইনজুরি হয়নি এরকম হয় না স্বাভাবিক। তো। এবং এদের মধ্যে অনেকেরই রিহ্যাবিলিটেশন আছে। এবং যে যে ইয়াং, ধরো যে প্রথমবার ওয়ার্ল্ড কাপ খেলতে এসছে 18-19 বছরের যে ছেলেটি, সে নিজের দেশে যথেষ্ট নাম করেছে ঠিকই, কিন্তু তার ইনজুরি থাকার চান্স কম। এবারে ফিটনেস কিরম ভাবে রাখতে হবে যদি বলো, এটা সাধারণভাবে একটা ইন্ডিভিজুয়ালাইজ করা হয়। মানে যেদিন মেইন ম্যাচ তার আগের দিন শুধুমাত্র একটু স্ট্রেচিং, স্ট্রেংথেনিং এবং এমন কিছু করা হয় না যাতে এরা হাঁপিয়ে যায়। এবং যাদের ইনজুরি আছে বা একটু সিনিয়র প্লেয়ার যারা, তাদের দিকে ফিজিও একটু স্পেশাল মনোযোগ দেন, যেন ঠিক মতো ঠিক যেই যেই জায়গাগুলোতে এর আগে চোট আঘাত লেগেছিল সেগুলো আবার আরেকবার পরীক্ষা করা হয়। যেই যেই এক্সারসাইজ তাদের সেই সময় রিহ্যাবিলিটেশনে দেওয়া হয়েছিল সেগুলো আবার রিপিট করা হয় এবং দেখে নেওয়া হয় প্রতিটি প্লেয়ার 100% ফিট আছে কিনা প্রত্যেকটা ম্যাচের আগে। প্রত্যেকটি ম্যাচের আগে। এটা ভয়ঙ্কর, মানে আগের ম্যাচে যে ভয়ঙ্কর ভালো খেলেছে, দেশের আবেগ সেখানে আছে, কিন্তু ফিজিও দেখলো যে না, তার হাঁটুটি বাকি ছেড়ে দাও 95% ফিট আছে। সেক্ষেত্রে তাকে দুটো জিনিস করতে হবে, সেই ম্যাচে নামালে ওই 95টা নেমে আরেকটা চোট পেয়ে সে পুরো বসে যেতে পারে। আচ্ছা। অথবা তাকে সেই ম্যাচটা রেস্ট দিয়ে তার পরের ম্যাচ যেখানে 100% হবে সেটা হতে পারে। এইবারে এটা ওয়ার্ল্ড কাপ, সুতরাং এমনও হতে পারে যে সেই ম্যাচটাই হচ্ছে মরণবাচন ম্যাচ। হ্যাঁ। তখন কোচের কাছে সেই খবরটি যায় এবং খুব স্বাভাবিক সেই প্লেয়ারটিকে পুরো সময়টা খেলানো হয় না। এবং প্লেয়ারটি যেই বৈশিষ্ট্য, ধরো ফ্রি কিক মারতে পারদর্শী বা সে একজন ফরওয়ার্ড, গোল করতে পারদর্শী, তাকে স্পেসিফিক্যালি সেই গোলটার জন্যই নামানো হয় এবং কোচেদের নির্দেশই থাকে যে যত তাড়াতাড়ি সম্ভব তাকে তার উদ্দেশ্যটা পূরণ হয়ে গেলে তাকে তুলে নাও। আচ্ছা। কারণ সাধারণভাবে ডিফেন্সে যেই প্লেয়ারের সামান্যতম চোট আছে তাদের ডিফেন্সে খুব একটা নেওয়া হয় না, কারণ ডিফেন্সে ট্যাকেল ছাড়া ডিফেন্স হয় না।
মানে আইডিয়াল পরিবেশে তাদের কারোরই কিছু হওয়ার কথা না, মানে যার সামান্যতম চোটে তার লাগার কথা না। কিন্তু বহু সময় বিশেষ করে যেসব দেশ প্রথমবার খেলতে এসছে, মানে ধরো এশিয়া আফ্রিকা এসব থেকে, তারা অনেক সময় এই দিকটা করে। কিন্তু যদি ইউরোপ ল্যাটিন আমেরিকা বলো, তারা কিন্তু বিখ্যাত প্লেয়ার হলো তাকে বসিয়ে দিয়ে শেষের দিকে হয়তো 15 মিনিট নামানো বা এরকম করে। এই প্রসেসটা যেটা আপনি বললেন যে একদম 100% ফিটনেসের এটাই চলতে থাকবে, কিন্তু ধরুন এরকম কোনো হলো যেটা আপনি বলছিলেন, ধরুন লিওনেল মেসি, তিনি যখন মানে তার তো ধরুন একটা শুধু আবেগ বলে নয়, তার একটা রীতিমতন ভ্যালু আছে। এবার সেমিফাইনালে ধরুন সে কোনো রকম ভাবে কোনো চোট পেলো, এবার ফাইনালে যখন আসছে তার জন্য আলাদা করে কি ফিটনেসের একেবারে তার ধরো একটা চোট পেয়েছে, সেই চোটটা পারলে পরে ঘন্টায় ঘন্টায় অ্যাসেস হয় এবং তাতে একজন বড় কন্ট্রিবিউটর প্লেয়ারটি নিজে। আচ্ছা, মানে তাকে যিনি কোচ তিনি সিমুলেশনে করি নেন আর কি, সে কোন স্পিডে দৌড়চ্ছে। কারণ সবসময় মনে রাখতে হবে যে একটা ইনজিওর্ড প্লেয়ার আবেগের বশবর্তী হয়ে কোথাও নামলো এবং সেটি তার কেরিয়ারের শেষ ম্যাচ হতে পারে। আচ্ছা, সুতরাং মানে এখানে আবেগের থেকে বিজ্ঞান অনেক বেশি গুরুত্ব পাবে। একদমই তাই। মানে হতেই পারে যে লিওনেল মেসি দুর্দান্ত খেলেছেন এবং সেমিফাইনাল থেকে তিনি ফাইনালে উঠেছেন, কিন্তু তিনি প্রথম একাদশে থাকলেন না। মানে দেশ জুড়ে সেই কোচকে প্রবল গালাগাল দেওয়া হলো, তার দেশে ঢেউ উঠে গেল। যদি হেরে যায় তাও তো হয়েই গেল। কিন্তু এটা সবসময় কোচ, ফিজিও, ডাক্তার এবং প্লেয়ার, এই চারজনে যদি হ্যাঁ বলেন তবেই সেই প্লেয়ারটি খেলতে নামবে। বুঝতে পেরেছি। আর সেরকমই মানে তাদের ডায়েট বা সেরভাবেই চলে। দেখো ডায়েট, ওয়ার্ল্ড কাপে তো ডায়েট প্রত্যেকে তার স্পেসিফিক ডায়েট নিয়ে আসে। একদম। ধরো যে লোকটা আফ্রিকান কোনো দেশ থেকে খেলতে যাচ্ছে সে যা খায়, আর যে লোকটা সাউথ কোরিয়া থেকে খেলতে যাচ্ছে সে সম্পূর্ণ আরেকটা জিনিস খায়। একদমই তাই, তাই না? সুতরাং এখানটা একটা বিশাল টিম যায় যারা তাদের স্পেসিফিক ডায়েট ঠিক করে দেয়। আচ্ছা, বুঝতে পেরেছি। সুতরাং এক্ষেত্রে ডায়েটটা খুব একটা সমস্যা নয়, কারণ এই যে জিনিসগুলো, এই যে টিমটা ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে তো প্রচুর প্রিলিমিনারি ম্যাচ হয়, সেই সময় করতে করতে এরা তৈরি হয়ে যায়। এবং এমন কখনো হয় না যে একদম নতুন ফিজিও, নতুন কুক, নতুন কোচ নিয়ে একটা টিম খেলতে এলো। একদম। সুতরাং প্রত্যেকের এর সম্বন্ধে জানে, দুর্বলতা সম্বন্ধে জানে এবং সেই অনুযায়ী কাজ করে। বিশ্বকাপের ফুটবল যুদ্ধ, প্লেয়ারদের ভালো মন্দ, তাদের ফিটনেস, তাদের চোট আঘাত, এইসব নিয়ে আমরা শুনলাম দুজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে, ডাক্তার তীর্থঙ্কর ভট্টাচার্য এবং ডাক্তার দেবাশিস চট্টোপাধ্যায়। তাদের সাক্ষাৎকার নিয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্তা কুণ্ডু। এর সঙ্গে শেষ হলো আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। কথা হবে পরের অন্বেষায় একই সময়ে ও একই প্রচার তরঙ্গে। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ।